সবাইকে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের আজকের অনুষ্ঠানে স্বাগতম। আজ বাংলাদেশের একটি এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে সন্ধ্যা 7টায় ঢাকা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ এবং সিঙ্গাপুর। তো এই ম্যাচ নিয়ে বাংলাদেশের মানুষের দর্শকের প্রচণ্ড আগ্রহ। দুপুর 1টা বাজতে না বাজতেই মতিঝিল পাড়ায় একদম ঠাই নেই বলা যায়, যানবাহনের পর্যন্ত চলাচলের সমস্যা হচ্ছে, দর্শক এত ভিড় বেড়ে গেছে। তো আমরা আজকে আলোচনা করব ম্যাচে বাংলাদেশ কেমন খেলতে পারে, কী ধরনের ফরমেশনে যেতে পারে এবং সমর্থকদের যে অনেক আগ্রহ একাদশে তিন বিদেশি মিডফিল্ডারে একসঙ্গে দেখা যাবে কিনা, তো সেটা আসলে সম্ভব হবে কিনা সে নিয়ে আলোচনায় আমরা কথা বলবো ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের শুভ নারায়ণ চৌধুরীর সঙ্গে। তো শুভ, তো কি মনে হয় আজকে বাংলাদেশ কি অ্যাটাকিং ফুটবলে যাবে নাকি কাবরেরার মধ্যে ফুটবলে আমরা যেটা দেখি গোছানো থেকে যখন কাউন্টার অ্যাটাকিং ফুটবল সেটাতে আমরা শিফট করবে? দেখুন, সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ের ডিফারেন্সটা এখানে আমরা আসলে খুব বেশি বিবেচ্য ধরছি না, কারণ হচ্ছে র্যাঙ্কিংয়ের ডিফারেন্সটা সম্ভবত 22, সিঙ্গাপুর 161, বাংলাদেশ 183। সো বাট সিঙ্গাপুরে আমরা যদি আগের ম্যাচগুলো দেখি, আমরা সিঙ্গাপুরে কিন্তু বল প্লেয়িং অ্যাবিলিটিটা বেশ ভালো, মিডফিল্ড থেকে বেশ গোছানো অ্যাটাক, তারপর হচ্ছে উইং ধরে অ্যাটাক। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশের শুরুতে অ্যাটলিস্ট প্রথম সিঙ্গাপুরে হয়তো কিছুটা যেটা আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেছি, বাংলাদেশে যেহেতু এখন একটু লাইন আপে চেঞ্জ আসছে, হামজা এসেছেন, আজকে সামিদ সোম আছেন, ফাহমিদুল অলরেডি ডেবু হয়ে গেছে, অপোনেন্টও কিন্তু এখন বাংলাদেশকে নিয়ে একটু কনসার্ন থাকে যে এদের আসলে ফরমেশনটা কী হবে, লাইন আপটা কী হবে। সো ইন্ডিয়ার সাথে আমরা যেটা দেখছি, ইন্ডিয়া কিন্তু ফার্স্ট 30 মিনিট বেশ ডিফেন্সিভ খেলেছে, একটু দেখার জন্য যে বাংলাদেশ কীরকম খেলতে চায়। তো এখন এখানে দুইটা জিনিস কাজ করতে পারে, যেহেতু সিঙ্গাপুরের বল প্লেয়িং অ্যাবিলিটিটা বেশ ভালো, সেটা বাংলাদেশ হয়তো শুরুতে একটু দেখে খেলা, যেহেতু কারণ আপনি প্রথমেই যদি একটা গোল খেয়ে যান তখন কিন্তু এটা আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের সাপোর্টাররা একটা বেশ এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছে, তখন কিন্তু এই হোম অ্যাডভান্টেজটার কিন্তু শুরুতেই যদি বাংলাদেশ গোল খেয়ে যায় তখন কিন্তু এই হোম অ্যাডভান্টেজটা সেভাবে আর কাজ করবে না। আবার সো এই ক্ষেত্রে বাংলাদেশ হয়তো, আমার যেটা মনে হয়, হয়তো বাংলাদেশ শুরুতে একটু যে দেখে শুনে খেলা, যদি গোল পেয়ে যায় তো ভালো, না পেলেও অ্যাটলিস্ট গোল যাতে না খাওয়া যায়, কারণ হচ্ছে গোল খেয়ে গেলে যেটা বললাম যে এক্সাইটমেন্ট একটু হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ প্রথম দিকে কিছুটা হয়তো নিজেদেরকে শিল্ডটা ঠিক রেখে কাউন্টার এটাকে যাওয়ার একটা টেন্ডেন্সি। তো ভুটান ম্যাচে বাংলাদেশের জন্য যে সুবিধাটা হয়েছিল, একদম ম্যাচ শুরুতেই বাংলাদেশ গোল পেয়ে গিয়েছিল, মানে এটা অনেক এত বড় দর্শক গ্যালারি ভর্তি দর্শকের সামনে এটা অনেক বড় একটা বুস্ট। এখন সিঙ্গাপুরের যে খেলাটা দেখা হয়েছে, যে ভারতের বিপক্ষে একটা কনসার্ন ছিল যে ভারত ক্রস বা হেড থেকে গোল করার অনেক সুযোগ খুঁজবে। আমরা যতটুকু দেখেছি সিঙ্গাপুরে কিন্তু সেই চেষ্টাটাই করবে। তো সেক্ষেত্রে বাংলাদেশের ডিফেন্সের ক্ষেত্রে কী হবে? আচ্ছা, যেহেতু আমরা যতটুকু এখন পর্যন্ত অনেক ধরনের কথাই শোনা যাচ্ছে, কেউ বলছেন যে ভুটানের সাথে যে ডিফেন্সটা ছিল সেটাই নামিয়ে দেবেন কাবরেরা, কেউ বলছেন হয়তো লেফট ব্যাক পজিশনে সাদউদ্দিনের জায়গায় হয়তো ইসা ফয়সালকে দেখা যেতে পারে, কেউ আর বলছেন হয়তো শাকিল আহাদ তপুকেও দেখা যেতে পারে। উনি একজন মূলত সেন্টার ব্যাক, বাট শাকিল আহাদ তপু থাকলে যেটা হচ্ছে ক্রস এলে তিনি হয়তো একটু বেটার সাপোর্ট দিতে পারবেন। এখানে দেখুন, আমরা সিঙ্গাপুরের যে ম্যাচগুলো আমরা দেখছিলাম একটু আগে, সেটাতে আমরা বারবারই দেখছিলাম এরা জাস্ট আগের ম্যাচটাই যদি আপনি দেখেন মালদ্বীপের সাথে, ফার্স্ট হাফে এরা 3টা গোল করেছে, 3টাই হচ্ছে কোনো একটা উইং থেকে ক্রস এসেছে, সেখান থেকে হেডে গোল। তো তার মানে সিঙ্গাপুরের এই অ্যাবিলিটিটা বেশ ভালো, এদের ক্রসিং খুব ভালো। আবার লাস্ট ম্যাচে যে তাদের যে ইকসান ফান্দি, উনি প্রায় বছরখানেক ছিলেন না, উনি লাস্ট ম্যাচ দিয়ে মালদ্বীপের সাথে ম্যাচ দিয়ে ফিরেছেন এবং সেই 2 গোল করে ফেলেছেন। তার রেকর্ডও বেশ ভালো, আমরা যেটা দেখছিলাম যে সম্ভবত 39 ম্যাচে 20 গোল, বেশ ভালো স্ট্যাট কিন্তু। তো এই জিনিসটার দিক থেকে বাংলাদেশ হয়তো ডিফেন্সে আমার যেটা মনে হচ্ছে হয়তো একটু কিছুটা পরিবর্তন আসতে পারে, যেটা হচ্ছে তপু এবং তারিক কাজীর পজিশন নিয়ে কোনো ডাউট নেই, বাট আমার মনে হচ্ছে হয়তো লেফট ব্যাকে সাদউদ্দিনের জায়গায় শাকিল আহাদ তপু বা ইসা ফয়সালকে দরকার হতে পারে, যদি আপনার ক্রসিংয়ের সুবিধার জন্য যদি বাংলাদেশ করে, যদি বাংলাদেশ লেফট ব্যাককে দিয়ে যদি ওইখান থেকে অ্যাটাকটা ইনিশিয়েট করতে যায় বাম দিক থেকে, সেক্ষেত্রে হয়তো ইসা ফয়সালকে রাখতে পারে। বাট আমার যেটা মনে হচ্ছে হয়তো তপু এবং তারিক কাজীর পাশাপাশি জুনিয়র তপু মানে শাকিল আহাদ তপুকে রাখলে হয়তো বাংলাদেশের জন্য বেটার হতে পারে। কারণ আমরা যেটা দেখছিলাম যে সিঙ্গাপুরের খেলাটা যদি আমরা যেটা নোটিস করেছিলাম যে ওরা বলা হচ্ছে ওরা 4-2-3-1 খেলে, বাট ওরা যখন বল পজিশনে অ্যাটাকিংয়ে যায় মিডফিল্ড জোন ওই এরিয়াটাতে ওদের হয়তো 4-4-2-তে চলে যায়, বাট যখন এই অপোনেন্ট বক্সের আশেপাশে চলে যায় তখন জিনিসটা হচ্ছে 4-2-4 এবং 2 উইং থেকে ক্রস, 2 বক্সে 2জন স্ট্রাইকার ঘোরাঘুরি করেন। তো সেদিক থেকে আমার মনে হয় একটা শিল্ড বাড়তি রাখাটা দরকার হবে। আচ্ছা,
এই দিক দিয়ে হামজা জাতীয় দলের ঢোকায় একটা বড় সুবিধা হয়েছে যে এই যে সেট পিসের ক্ষেত্রে বাংলাদেশ এখন ডিফেন্সের ক্ষেত্রে হামজাকে পাচ্ছে। হামজা হাইট ভালো, এয়ারও বেশ ভালো। তো আজকে হামজা সম্ভবত মানে এখনই কাবরেরার দল নির্বাচন তো আমরা এখনই বলে দিতে পারছি না, কিন্তু সম্ভবত সামিত সোমও থাকবেন। আর সেক্ষেত্রে দুজনে কি আসলে কি একটু ডিপলাই মানে নিচে ডিফেন্সিভ মিডেই খেলবেন নাকি একটু চেঞ্জ আসবে? দেখুন অর্থাৎ ফরমেশনটা কী ধরনের হতে পারে? দেখুন যেটা বলছিলাম এখানে কিন্তু একটা আরেকটার সাথে লিঙ্কড। আপনি যদি ডিফেন্স যদি আগের ম্যাচের মতো দেখেন বা ইসা ফয়সাল যদি আসে, তার মানে হচ্ছে বাংলাদেশ আপনার রাইট ব্যাক তাজউদ্দিন, সে কিন্তু বেশ অ্যাটাকিং রাইট ব্যাক। আপনি যদি ভুটান ম্যাচটা খেয়াল করে থাকেন, তাজউদ্দিন বারবার বাইল্যান্ডের উপরে উঠে যাচ্ছিল, হামজা কিন্তু বারবার ডান পাশে সরে আসছিল। হ্যাঁ, কারণ হচ্ছে তাজউদ্দিন যে জায়গাটা চলে যাচ্ছে ওই জায়গাটা কাভার দেওয়ার জন্য। সো আজকে যদি সেভাবে হয়, আবার যদি ওইদিকে বাম পাশে ইসা ফয়সালকে রাখে বা ইভেন সাদুদ্দিনও কিন্তু মোটামুটি কিছুটা উঠে যান, সেক্ষেত্রে আপনার কিন্তু দুই উইং ব্যাক যদি উঠে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিফেন্সিভ মিডফিল্ডে একটু শিল্ডের দরকার হবে। শোনা যাচ্ছে যেটা যে তিন ধরনের কথাই শোনা যাচ্ছে। একটা হচ্ছে যে হয়তো ভুটান ম্যাচের মিডফিল্ডে শুধু জামালের জায়গায় সামিত সোম আসতে পারে। আবার কেউ বলছেন সোহেল রানার জায়গায়, মানে জামালের না খেলাটাই সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ জামালকে আপনার যদি আগের ম্যাচে দেখে থাকি ওনার পাসিং, হ্যাঁ ওনার পাসিং বেশ ভালো, উনি বেশ হয়তো আনলক করতে পারেন পাস দিয়ে অপোনেন্ট ডিফেন্সকে বা বলটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, বাট তার ফিটনেস ইস্যুটা বেশ বড় হয়ে উঠেছে। তো সেক্ষেত্রে হয়তো হামজার জায়গায় যদি জামালের জায়গায় যদি সামিত সোম আসেন, সেক্ষেত্রে একটা হতে পারে যে হয়তো সোহেল রানা, হামজা এবং সামিত সোম, তার সামনে হয়তো কাজেম শাহ। আরেকটা হতে পারে যদি বাংলাদেশ আরেকটু অ্যাটাকিং যায়, সেক্ষেত্রে হয়তো হতে পারে যে হামজা এবং সামিত তাদের সামনে কাজেম। আচ্ছা, হ্যাঁ। তো এখন দেখেন এটার উপর আবার ডিপেন্ড করবে ডিফেন্স কী হবে, এটার উপর আবার ডিপেন্ড করবে অ্যাটাক কী হবে। কারণ যদি আপনি হামজা, সামিত এবং কাজেমকে খেলান, সেক্ষেত্রে আপনি ধরে নিতে হবে হয়তো ডিফেন্সে আরেকটু ডিফেন্সিভ মাইন্ডেড প্লেয়ার কাবরেরা রাখবেন। তো বাট আমাকে যদি বলে, আমার যেটা মনে হচ্ছে যদি বাংলাদেশ ডিফেন্স একই রাখে যে সাদুদ্দিন তাজউদ্দিন দুই পাশে, সেক্ষেত্রে আমার মনে হয় হামজার পাশে হৃদয়কে রেখে তাদের সামনে সামিত এবং কাজেমকে রাখা উচিত। অর্থাৎ 4-4-2-তে চলে যাচ্ছে। 4-4-2, তাহলে ফাহমিদুল এবং রাকিব সামনে ফাহমিদুল এবং রাকিব। হ্যাঁ, ভুটান ম্যাচও কিন্তু বাংলা এখন যদি লোন স্ট্রাইকার যদি বলে থাকে স্কোয়াডে একজনই আছেন আলামিন, তো ভুটান ম্যাচেও তাকেও কিন্তু মূল একাদশে রাখা হয়নি, বদলি হিসেবে নেমেছিলেন। এবং বদলি নামার পরে দলের প্লে মেকিংয়ে তিনি রোল প্লে করলেও তার কাছ থেকে যেটা আশা করা হয় যে শুটিং বা ও গোল স্কোরিং, সেটা এরকম পাওয়া যায়নি। তো এই কারণ এটাও কি প্রভাব ফেলতে পারে যে তার গোল স্কোরিংয়ের উপর কোচ অতটা মানে আস্থা রাখতে পারছেন না বলে, বা তার আজকে যেহেতু একটু হলেও প্রথমে কিছুক্ষণ একটু সলিড হয়ে খেলার জন্য হয়তো বা আলামিনের বদলে মিডফিল্ডে একটু বাড়ানো হতে পারে, এই ধরনের কোনো চিন্তা কি হবে? দেখুন যেটা হচ্ছে যে আপনার সিঙ্গাপুরের এখানে অপোনেন্টকে হিসাবে তো অপোনেন্ট যেটা দেখে মনে হচ্ছে সিঙ্গাপুরের মিডফিল্ড বেশ স্ট্রং। দুজন প্লেয়ার আছেন হারিস হারুন এবং শাহিরান। তো ওরা দুইজন হচ্ছে মেনলি পিভট হিসেবে খেলেন এবং পুরো খেলাটা কন্ট্রোল করেন ওই দুজন, হ্যাঁ, মিডফিল্ড থেকে। সো ওদের খেলাটা মিডফিল্ডে ওদের বেস্ট পাসিং নেটওয়ার্কটা খুব সুন্দর, এবং এখান থেকে খুব দ্রুত ওরা উইংয়ে চলে যায়। সো বাংলাদেশকে যদি ওদেরকে আটকাতে হয়, সেটা মিডফিল্ডে আটকাতে হবে। সো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে মিডফিল্ডে একটা বাড়তি বডি রাখা, সেটা সোহেল রানার জায়গায় যদি হৃদয় খেলেন, আমার মনে হয় হৃদয় খেলে সবচেয়ে ভালো হবে। কেন সেটা আপনি হামজা কিন্তু আপনার ডিফেন্সের সাপোর্ট দিচ্ছেন, আবার অ্যাটাকেও উঠে যাচ্ছেন। লাস্ট দুইটা ম্যাচে যেটা দেখেছি বক্স টু বক্স খেলছেন, বা আবার যদি রাইট ব্যাক যখন উঠে যাচ্ছেন উনি এবার ডান পাশে সরে আসছেন, মানে শুরুতে করছিলেন, কিন্তু ভারত ম্যাচেও দেখা গেছে যে একটা পর্যায়ে গিয়ে তাকে একটা স্যাক্রিফাইস করতে হয়েছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় হৃদয়কে রাখাটা হলে হামজার জন্য একটু ফ্রি লাইসেন্স থাকে আর কি। আর পাশে যদি আপনার প্লে মেকিংয়ের জন্য সামিত এবং কাজেম শাহ থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি মিডফিল্ডে একটা বডি বাড়তি থাকে, সেটা হয়তো সিঙ্গাপুরের মিডফিল্ডটাকে কন্ট্রোল করার জন্য বা তাদের যে থ্রেট সেটাকে নিউট্রালাইজ করার জন্য একটা সুবিধা দেবে। আর আপনি যেটা বলছিলেন আলামিনের কথাটা, আলামিনের যদি আমরা আগের ম্যাচের পারফরমেন্স দেখি, আলামিনের প্রেসিং খুব ভালো করেন, দারুণ প্রেসিং করেন। এবং কিন্তু যেটা হচ্ছে যে আপনার হ্যাঁ, আলামিন থাকলে যেটা সুবিধা, আলামিন লিগে বেশ ভালো করেছেন, এবং তিনি যেটা হয় যে বক্সে থাকা যে আমরা যে বক্স প্রেজেন্সটা থাকে। কিন্তু আপনার যেটা হচ্ছে যে আমরা কাবরেরা যদি আমরা এই কয়েক বছরের খেলা দেখি, যে উনি হচ্ছে 4-1-2-1-2, সেখানে দুই ফরওয়ার্ড যেটা সেটি টিপিক্যাল স্ট্রাইকার না, তারা হচ্ছে ইনসাইড ফরওয়ার্ড বলতে, আমরা আগে যেটা ইনসাইড ফরওয়ার্ড বলা হতো, যে এখন ফাহমিদুল এসেছেন, আগে হয়তো সেটা ফাহিম বা মোরসালিন ছিলেন, আর এদিকে রাকিব, তারা দুজন মেইনলি
উইঙ্গার হিসেবে ধরা হলো, তারা আস্তে আস্তে বক্সের দিকে ঢুকে যান, বাংলাদেশ যত সামনের দিকে থাকে তারা বক্সের দিকে ঢুকে যান। তো ফাহমিদুল আমরা আগের ম্যাচে যেটা দেখেছি, উনি টাচ বাংলাদেশের বল যখন মিডফিল্ডে থাকে উনি হয়তো টাচ লাইন ধরে থাকেন, আস্তে আস্তে উনি ভিতরের দিকে ঢুকে যান। রাকিবও একই। সো সেদিক থেকে আমার মনে হয় শুরুতে যেহেতু আলামিনের আমরা যেটা দেখেছি আগের ম্যাচেও যে তিনি প্রেসিং ভালো করলেও তার বক্স প্রেজেন্সটা হয়তো অতটা খেয়াল করা যায়নি, বা আগের ম্যাচটা আসলে পারফরমেন্স যেটা ঝামেলা সেটা হচ্ছে উনি যখন খেলেছেন তখন কিন্তু হামজারা উঠে গেছে, ওই কম্বিনেশনটা ঠিক দেখা যায়নি। তো আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশের উচিত হবে আলামিনকে সেকেন্ড হাফে নামানো, তাতে যেটা হবে যে আপনার শুরুর দিকে যে একটা সলিডিফাই করা টিমটাকে সেই সুবিধাটাও পাওয়া যাবে, প্লাস পরে ওদের ডিফেন্স বা মিডফিল্ড যখন একটু উইক হয়ে পড়বেন তখন আলামিনের প্রেসিং এবং আলামিন যদি বক্স প্রেজেন্সটা দিতে পারেন, প্লাস পেছনে যদি সামিত, এবং সামিতের ক্ষেত্রে একটা জিনিস কি, সামিত মাত্র কানাডা থেকে এসেছেন 4 তারিখ, বাংলাদেশের হিউমিডিটি এবং জেল হয়েছে কিনা টিমের সাথে সেটা তো টিমের জেল হওয়াতে ধরেন কাবরেরা কালকে বলেছেন প্রেস কনফারেন্স যদি তাই বলার কথা, উনি তো আর নিশ্চয়ই বলবেন না যে জেল হয়নি ভাই, তিনি বলেছেন যে জেল করেছেন ভাই। বাট আমার যেটা একটা বড় কনসার্ন সেটা হচ্ছে যে বাংলাদেশের যে হিউমিডিটি এবং যে টেম্পারেচার সেটার সাথে উনি কতটুকু মানিয়ে নিতে পারেন, 90 মিনিট পুরোটা খেলতে পারবেন কিনা, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ওই যে শুরুতে সামিত এবং কাজিমকে রেখে আলামিনকে পরে নামানো, মোরসালিন হয়তো পরে নামবেন, এভাবে হয়তো বাংলাদেশে যাওয়া উচিত। আচ্ছা, তো আমরা আশা করব আজকে বাংলাদেশ এত দর্শকের আগ্রহ, সমর্থকদের এই ভালোবাসা পেয়ে আজকে বাংলাদেশ একটা পজিটিভ রেজাল্ট এনে দিতে পারবে। আর যদি সেই পজিটিভ রেজাল্টের জন্য কী ধরনের কৌশল বেছে নেন কাবরেরা, সেটা তো আমরা দেখতেই পারবো একটু পর। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।